এখানে একটা সমাধানের জায়গা তৈরি হয়েছে। যেহেতু 106-এর মধ্য দিয়ে বিশেষ পরিস্থিতির কারণে ডক্ট্রিন অফ নেসেসিটি থেকে এই সরকার গঠিত হয়েছে, আবারও আদালতের পরামর্শ যাওয়া যেতে পারে, অথবা আদালতের পরামর্শ আবার না নিয়ে একই অর্ডারে যে ক্ষমতায় এই সরকার তৈরি হয়েছে সেই সরকারের 106-এর ধারাবাহিকতায় তারা এই গণভোটের সিদ্ধান্তের জায়গায় যেতে পারেন এবং আরেকটা কাজ করতে পারেন, আইনি বাধ্যবাধকতার জায়গা ঘোষণা দিতে পারেন। জুলাই সনদ বাস্তবায়ন হবে, যারাই ক্ষমতায় যাবে আগামী দিনে সংসদ ক্ষমতায় যাওয়া বাদ দিলাম, আগামী জনপ্রতিনিধিরা এই জুলাই সনদ বাস্তবায়ন করতে তারা বাধ্য থাকবে। 3 নম্বর বিষয় হচ্ছে, যেটা অনেক সময় আলোচনায় আমরা পরিষ্কার করে সামনে আনতে পারি না, আমরা আমাদের দিক থেকে বারবার এই প্রশ্নটা তুলেছি যে কেবল সংশোধনী, আরেক দল গণপরিষদ, এই যে জায়গা আছে, এই পার্থক্যের জায়গা আছে। গণপরিষদ মানে একটা নতুন সংবিধান করার এখতিয়ার, এই বিষয়ে কোনো ঐকমত্য নাই, সংস্কারে ঐকমত্য আছে। অন্যদিকে সংস্কার যদি কেবল সংশোধনী আকারে হাজির হয়, তাহলে এই সংবিধানের আলোকে, এই সংবিধানের ধারাবাহিকতা এই সংস্কারগুলো সঙ্গতিপূর্ণ কিনা সুপ্রিম কোর্টের ইন্টারভেন করার ক্ষমতা থাকে। কিন্তু যদি একইভাবে, যেমন এর আইনি বাধ্যবাধকতা, গণভোট, এবং যদি অন্তর্বর্তী সরকার এই ঘোষণা দেন আগামী পার্লামেন্টের 2টো ক্ষমতা হবে, একটা হচ্ছে মৌলিক সংস্কারের ক্ষমতা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি, সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল, যে জনগণ এই পার্লামেন্টকে দিচ্ছে, আর একটা হচ্ছে 5 বছর রাষ্ট্র পরিচালনার ক্ষমতা। এই ঘোষণা যদি তারা দেন, তাহলে এইটা জনগণ যে পার্লামেন্টটা গঠন করছে তার জনগণের ক্ষমতার প্রতিনিধি আকারে তারা এই সংস্কার করার অধিকার পাচ্ছেন। ফলে এই সংস্কারকে আর আদালত চ্যালেঞ্জ করতে পারবে না, অন্তত যুক্তিসঙ্গতভাবে। ক্ষমতা দিয়ে অনেক কিছুই করা যায়, সেটা আলাদা আলোচনা। তর্কগুলো শুরু হয়েছে বিএনপিতে কোনো বদল চেঞ্জ করবে না, বিএনপি ক্ষমতায় যাবে কিন্তু বিএনপি বিচার সংস্কার করবে না, এরকম একটা ধারণা তৈরি করা হয়েছে। এরকম একটা ধারণা থেকে পুরো আলোচনাটা চলছে। এই ধারণার আমরা খুব বেশি পক্ষপাতী ছিলাম না, কেননা কেউ যদি ক্ষমতায় গিয়ে তার করা অঙ্গীকার না মানে, এইটা রাজনৈতিক আত্মহত্যা হবে বলে আমরা মনে করি। ফলে কোনো রাজনৈতিক দল সজ্ঞানে কাজ করার কথা না। কিন্তু আমাদের দেশের অভিজ্ঞতা আছে, এই কারণে আমরা আস্থা স্থাপন করতে পারি না। আমাদের বিবেচনায় এইটাও পলিটিক্যাল মাইলেজ নেওয়ারই একটা প্রচারণা, এবং সেই পলিটিক্যাল মাইলেজ যে কেউ পাচ্ছেন না তা নয়। আমি শেষ করব এটা বলে যে এই যে পলিটিক্যাল মাইলেজ নেওয়ার অনেকগুলো চেষ্টা চলছে, একদিকে এটা কেউ করবে না, কাজেই আমাদেরকে সবকিছু আগে করে ফেলতে হবে, এবং সবকিছু আগে করে ফেলার মধ্য দিয়ে জনগণকে বাইপাস করার যে চেষ্টাটা হচ্ছে, সেইটা দৃষ্টান্ত হিসেবে খুব খারাপ হবে। এবং ভবিষ্যতে এটাকে বাতিল করে দেওয়ার, কেননা মনে হবে যে এটা সামরিক ফরমান কায়দায় এই সংবিধান বদলানো হয়েছে, এটাকে বাতিল করে দেওয়ার যুক্তি সৃষ্টি হবে। সুতরাং রাজনৈতিক মাইলেজ, রাজনৈতিকভাবে আমি জনগণকে আমার পক্ষে আনা, আমার ভোট ব্যাংক বাড়ানো, আমি একটা অন্যকে খাটো করানো, অন্যকেও সংস্কার বিরোধী, বিচার বিরোধী, এইরকম একটা জায়গা তৈরি করা, এই ধরনের প্রচারণা করে আমরা বিপদে যাতে না করি। সর্বশেষ আরেকটা বিষয়ে কথা বলি, যদি নিম্নকক্ষে পিয়ার আসে তাহলে উচ্চকক্ষের কোনো দরকার নেই। যদি উচ্চকক্ষ থাকে তাহলে উচ্চকক্ষে যদি পিয়ার আনা হয় তাহলে নিম্নকক্ষে পিয়ারের কোনো দরকার নেই। ফলে যারা উচ্চকক্ষ মেনে নিয়ে এসে আবার নিম্নকক্ষে পিয়ার চাইছেন, তারা আসলে পুরো জিনিসটারই একটা বোঝাপড়ার মধ্যে যথেষ্ট জায়গা নেই। অন্যদিকে এইরকম একটা ধারণা প্রচলিত আছে, যদি উচ্চকক্ষে পিয়ার দেওয়া হয় তাহলে আবার নিম্নকক্ষে পিয়ারের প্রশ্ন আসবে। আসলে পিয়ার যখন মিক্স পদ্ধতিতে যায়, তখন সেটা যেভাবে হয় যে 300 আসনে 300 জন নির্বাচিত হন, তারপর মোট প্রাপ্ত ভোটের ভিত্তিতে আরো কিছু, যেটা মিশ্র জার্মান মডেলে আছে, আরো 150 অথবা আরো 300 যুক্ত হবেন। তো তাহলে তো উচ্চকক্ষ করার ফলে আরো 100 জন তো পিয়ারের পদ্ধতিতে যাচ্ছেন। কাজে এই দুটো জিনিসে খুব বড় নেই। আমরা মনে করি যে নিম্নকক্ষে পিয়ারের কোনো বাস্তবতা নেই, উচ্চকক্ষে পিয়ারের ব্যাপারে আমরা আরো আলোচনা করতে পারি এবং একটা ঐকমত্যের জায়গায় যেতে পারি।